আপনার কাছে দুটি হাত জোর করে বলছি, ডক্টর ইউনূস স্যার, রিক্সা চালকদের বাঁচান, রিক্সা চালকদের বাঁচান। এই রিক্সা চালকদের সাথে সংঘর্ষ, বিভিন্ন রাজপথ অবরোধ, বাংলাদেশের মধ্যে এমনি একটা অস্থির পরিস্থিতি বিরাজ করতেছে, অর্থনীতির মন্দাভাব চলতেছে, বাজার ব্যবস্থা ঊর্ধ্বগতি আছে, আমরা সামঞ্জস্য করে বাঁচতে পারছি না। আমি প্যাডেল চালিত রিক্সা, দুটা রিক্সাই বর্তমানে আমাদের বাংলাদেশে একটা সবচেয়ে সহজলভ্য এবং আরামদায়ক যান পরিবহন, যান বিশেষ করে মানুষের দৈনিক চলার পথে একমাত্র সঙ্গী। অটো রিক্সা যেটা আছে, এটা অ্যাকচুয়ালি বলবো যে এটা চালায় কারা, এটাও আমাদের প্যাডেল চালিত যারা চালক, এরা অনেক সময় নিরুপায় হয়ে বা রুটি রুজি একটু স্বাচ্ছন্দ্যের জন্য, নিজের পরিবারকে নিয়ে একটু ভালোভাবে চলার জন্য এরা একটু রিক্সাটাকে বাদ দিয়ে ওই এই অটো রিক্সাতে তারা যোগ দেয় বা ওটা ভাড়ায় চালায়। সবচেয়ে বড় এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই চালকগুলো যে আছে, এরা কিন্তু আমাদেরই চালক ভাই। আমরা কিন্তু রিক্সা চালক, যেমন প্যাডেল চালিত রিক্সা, আমরা রিক্সা চালাচ্ছি, এটার উপরে আমরা আমাদের নিজেকে একেবারে প্রস্তুত করে ফেলেছি। কারণ ওই যান্ত্রিক জিনিসটা যে আছে, যেটা মোটর চালিত, এটা মানে অনেক সময় একটা চালক এই ডিপার্টমেন্ট থেকে প্যাডেল চালিত থেকে ওখানে যায় এবং ওখানে যাওয়ার পর ওখানে একটা ক্ষেত্র তৈরি হয়। ক্ষেত্র তৈরিটা মানে যে আমি বলতে চাচ্ছি যে অটো রিক্সাগুলো ওই চালকের না, কিন্তু আপনারা ফলো করে দেখবেন বা বিভিন্ন চালককে জিজ্ঞেস করে দেখবেন, তারা বলবে যে এটা মহাজনের গাড়ি। আমি কত যদি জমা দেন তাহলে তারাই বলবে যে 350 থেকে 400 টাকা জমা দেয়, কেউ 500 পর্যন্ত আছে, 500 550 পর্যন্ত আছে। একটা বিজনেস ক্ষেত্র, একটা ইনভেস্টার একটা জায়গা তৈরি করে। মানে যেমন ঠিক আমাদের যে এই জমিটা, উর্বরা জমিটা, যারা আমাদের এখানে রুটি রুজি রোজগার করার একমাত্র বাহন যে এই রিক্সাটা, প্যাডেল চালিত রিক্সাটা, এটার থেকে আমরা ঘাম ঝরিয়ে মনে করেন পয়সা উপার্জন করি। আপনারা ভালো করে অবগত আছে। এরা যে আমাদের এখানে যে আসলো, এই জমিতে আসলো যে তারা ভাগ বসাতে, তা আমাদের আয়ের রাস্তা বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। স্লো হতে হতে এমন এক পর্যায়ে গেল যে এক একটা চালক আমরা মনে করেন যে সারাদিন যেখানে 400-500 টাকা স্বাচ্ছন্দ্যে কামাতে পারতাম, কিন্তু সেটা আরও নেমে 1-150 মধ্যে চলে আসলো। কারণ কি? অটোর কারণে। তাদের একটা নির্দিষ্ট টাইম ছিল যে আগে ওই টাইমের মধ্যে তারা চালাতো এবং প্রধান সড়কে উঠবে না, ওইগুলো তারা রীতি ভঙ্গ করে একেবারে আমাদের চাষের জমিতে এসে পড়লো। কারণ আমাদের সাথে বিভিন্ন সময় তাদের বন্ধের ব্যাপার আমরা আন্দোলন করছি, কিন্তু একেবারে বন্ধ এটা আমরা কখনো মুখ থেকে বলিনি। কারণ দেশে প্রশাসন আছে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, তাদের দিক নির্দেশনা, আমাদের দিক নির্দেশনা আমরা বাইরে যেতে পারবো না। কারণ আমরা রিক্সা চালকরা, প্যাডেল চালিত রিক্সা চালকের প্রত্যেকটার পিছনে নাম্বার প্লেট আছে, সিটি কর্পোরেশনকে আমরা কর দেই। আমরা প্রশিক্ষিত ড্রাইভার, আমাদের প্রত্যেকটা পায়ে চালিত রিক্সা চালকরা একেবারে নিজেদের স্বাচ্ছন্দ্যভাবে যাত্রী সেবা করছে। তারা দেখেন আপনারা এসে এই অটো গাড়িগুলো নিয়ে ড্রাইভারগুলা বেপরোয়া হয়ে যায়, তারা রাজপথে নেমে আসে, তারা উচ্ছৃঙ্খলভাবে ড্রাইভ করে গাড়ি। যা বাংলাদেশের পত্রিকার থেকে শুরু করে আপনারা মিডিয়া যারা আছেন, আপনারা সবাই অবগত আছেন যে গত 3 মাসের মধ্যে প্রায় 1000-এর কাছাকাছি মানুষ প্রাণহানি হয়েছে এই অটোতে। কিন্তু একটা প্যাডেল চালিত রিক্সার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই বছরের ভিতরে আমাকে দেখান যে রিক্সা চালক অ্যাক্সিডেন্ট হয়েছে না। কিন্তু আমাদেরকে পিছন থেকে তাদের বিভিন্ন সময় আক্রমণের শিকার হতে হয়েছে। তো প্রশাসন দেখছে, প্রশাসন দেখে যে সিদ্ধান্ত নেবে, আমি মনে করি যে হুট করে এটা বন্ধ করে দেওয়াটার পক্ষে বিপক্ষে অনেকেই বলবে। আমি শুধু এতটুকুই বলবো যে যারা দেশের সর্বোচ্চ প্রধান হিসাবে আছেন, প্রথমত আপনাকে পায়ের রিক্সাতে পুনর্বাসন করতে হবে। যদি পায়ের রিক্সাতে আপনি মশক নিধনের মধ্যে যদি পাম দিয়ে ধোঁয়া দেন, ধোঁয়া দিলে মশক মরে না, মশা মরে না, তারা বেহুশ অজ্ঞান হয়ে এককেনা ঘাপটি মেরে পড়ে থাকে। কিছুক্ষণ তার রিয়াকশন চলে গেলে তখন সে মশাটা উড়াল দেয়। আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন, যেটা বাস্তব, আমি আপনাকে কথাটা বলে দিলাম। এটা মশক নিধন হয় না, মশককে ঘুম পাড়িয়ে রাখা হয়, কিছুক্ষণ পর সেখানে থাকে না। আমি অনেক পরীক্ষিত এটা আমার। তা আমি বলবো যে রিক্সাটা, পায়ে চালিত রিক্সার চালকগুলো যদি পুনর্বাসিত হয়, তাদের ভিতরে যদি স্বাচ্ছন্দ্য ফিরে আসে, তারা যে তাদের রুটি রুজি স্বাচ্ছন্দ্যে হেসে হেসে ঘাম জড়িয়ে হেসে হেসে যেন পরিশ্রম করতে পারে, সেই সুখটা যেন ফিরে আসে এবং তাদের কিছু রেশনিং সুবিধা মাসিক যা পরিবারকে পরিচালনা করা যায়। আমরা যাবো কোথায় বলেন?
আমরা প্যাডেল চালিত রিক্সা, পায়ে রিক্সা চালাই, ওখানে বিভিন্ন রকমের পাঠাও আসলো, ইজি বাইক আসলো, অটো আসলো, কিন্তু এরা কিন্তু মহাজনরা চালায় না। একটা মহাজনে 40টা 50টা করে অটো আছে, 200 পর্যন্ত অটো আছে। গুলশান বনানীর মধ্যে বহুতল ভবনের নিচে আন্ডারগ্রাউন্ডে যে সমস্ত গাড়ি রাখার পার্কিং ছিল, সেখানে মনে করেন অটো সেই মালিক ইনভেস্ট করে প্রচুর অটো বানিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে সুন্দর সুন্দর করে। বলবো যে আপনি আগে এই চালকদেরকে পুনর্বাসিত করেন, আপনারা এই চালকদের জীবন মান উন্নয়নের মধ্যে কিছু একটা স্থায়ী ব্যবস্থা করেন। ওই আমরা ঢোল বাজানো, বিন বাজানো, যে প্রত্যেকটা সরকারের আমলে, যেমন আমার এক সিনিয়র বড় ভাই কিছুক্ষণ আগে বলে গেল জাতীয় পার্টির একটু আমলটার স্বাচ্ছন্দ্যের কথা বলে গেল, আমি বলবো আমাদের বাংলাদেশের না, পুরো পৃথিবীতে আমল একটাই, সেটা হলো আমরা সুখে শান্তিতে থাকবো। তো আপনারা আমাদের প্রতিকার করেন, স্থায়ী একটা সমাধান করেন। এই চালকদের, পায়ে চালিত রিক্সা চালকরা যদি স্বাচ্ছন্দ্য ফিরে আসে, তখন তারা অটো চালাতে যাবে না। অটো চালাতে গিয়ে, কারণ পরিবারের জন্য সে অটো চালাতে গিয়েছে, 2টা পয়সা বেশি উপার্জন করার জন্য। মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এদিকে, যে সে দৈনিক 400-500-র মধ্যে সে হয় না, তার 700-800-1000 টাকা দরকার আছে, মালিকে 400-500 টাকা দিয়ে সে 1000-1200 টাকা তার কামাতেই হয়। কতগুলো টাকা সে দিয়ে দিচ্ছে একটা গাড়ি ভাড়া হিসাবে। হ্যাঁ, আপনারা যদি চালাতেই চান, আমাদের চালকের জীবনেরও একটা ব্যাপার আছে, এখানে কোনো হিংসা বা পরনিন্দা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হলো আমার চালক ভাইরা, যারা যাই চালায় না কেন, তাদেরকে ফেরত আনতে এই প্যাডেল চালিতর মধ্যে এখানে একটু সুখ আনয়ন করতে হবে। এদের একটা রেশনিং মাসিক সুবিধা, স্বল্প মূল্যে যেন তারা একটা রেশন সুবিধা পায় রাষ্ট্রীয় কার্ড দ্বারা, এবং অবশ্যই চালক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, সে যে সত্যিকার একজন পেশাজীবী চালক। কারণ বহু মানুষের ভিড় এক জায়গার মধ্যে এসে পড়লে সেটা হয়ে যায়। আপনারা সুন্দরভাবে একটা প্রতিকার ব্যবস্থা করেন, দেখবেন যে এই সমস্ত নিয়ে রাস্তার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, যানজটও সৃষ্টি হবে না। আর আমি বলবো, বাংলাদেশের এই প্রত্যেকটা রাস্তাঘাটের মধ্যে এর কোনো একটা অভিভাবক নেই, এর একটা সত্যিকার অভিভাবক ডিপার্টমেন্ট তৈরি করা দরকার, যে রাজপথে ও সড়ক ও জনপথ এবং নিরাপদ সড়ক চাই। এই সমস্ত আন্দোলনের সাথে পরিপক্ষতা এমন সামঞ্জস্য নাই, একটা আলাদা স্বতন্ত্র ডিপার্টমেন্ট এটাকে পরিচালনা করার জন্য ব্যবস্থা করা উচিত আমি